60 থেকে তোমাদের মোটামুটি 70 এর কাছাকাছি তোমরা এই এক মাসের মধ্যে পৌঁছে যেতে পারবে যদি তোমরা এরকম ভাবে যেভাবে বললাম আমি সেভাবে পড়াশোনা করো। তিনটে সাবজেক্টের মধ্যে তোমার যদি কোনো একটা জায়গাতে উইক থেকে থাকো তুমি কোনো রকম ভাবে এক্সাম হলে কনফিডেন্স পাবে না। আর যখন তোমার মাথাতে এই ডাউটটা আসছে যে আমি 80% সিলেবাস কমপ্লিট করে নিয়েছি তারপরে আমার নাম্বার বাড়ছে না, তখন তুমি জানবে তুমি এখন এই মুহূর্তে রয়েছো রাইট ট্র্যাকে। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যা কোষ। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের জন্য অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি আলোচনা করবো। দেখো অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি বলছি এই কারণে কারণ তোমাদের এখানে সময় হয়ে এসেছে যখন তোমাদেরকে একটু অ্যাগ্রেসিভ ওয়েতে পড়াশোনা করতে হবে। কারণ অনেকদিন হয়ে গেছে পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং তোমরা অনেকদিন ধরে পড়াশোনা করছো এবং বিভিন্ন জায়গা থেকে তোমরা বিভিন্ন রকম ভাবে নিজের সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলেছো এই মুহূর্তে। ইনফ্যাক্ট আমি বুঝতে পারছি যে কি অনেক স্টুডেন্টেরই হয়তো এখনো সিলেবাসটা ঠিকঠাক মতো কমপ্লিট হয়নি, বাট স্টিল বেশিরভাগ স্টুডেন্টের মোটামুটি 50 থেকে 60% সিলেবাস এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। এবং অনেক স্টুডেন্ট এমনও রয়েছে যাদের মোটামুটি 80% সিলেবাস তারা কভার করে ফেলেছে। তাহলে এই মুহূর্তে যখন তাদের সিলেবাসটা মোটামুটি 50% টু 80% কভার হয়ে যাচ্ছে তখন তাদেরকে একটু অ্যাগ্রেসিভ ওয়েতে নিজের স্ট্র্যাটেজিটাকে বানাতে হবে। কারণ তোমরা যেন সিট সংখ্যা কত কি আসবে না আসবে তেমন ভাবে কোনো কিছুই বলা নেই আমাদের এখানে। ইনফ্যাক্ট বিভিন্ন রকম নিউজ পাওয়া যাচ্ছে যে কি সিট সংখ্যা আরো কমাতে বলা হচ্ছে। দেখো এই সমস্ত কোনো কিছুর অফিসিয়াল আপডেট বা অফিসিয়াল সোর্স কোনো কিছুই নেই। সো সেই দিক থেকে তোমাদের এই সমস্ত জিনিসগুলো নিয়ে সিট কতটা আসছে না আসছে এই জিনিসগুলোকে নিয়ে তোমাদের একদমই মাথা ঘামানোর দরকার নেই এই মুহূর্তে। তোমাদের এই মুহূর্তে কি করতে হবে, নিজেকে একটু একটু করে বেটার করতে হবে এবং তোমাদেরকে 85+ এই একটা স্কোরে পৌঁছাতে হবে। কারণ তোমরা প্রত্যেকে জানো 7 লাখ প্লাস তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, আর সিট যদি তোমাদের এখানে 7,000ও হয়ে থাকে তাতেও কিন্তু তোমাদের এটা একটা হিউজ কম্পিটিশন হয়ে দাঁড়াচ্ছে। দেখো সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে তোমরা এই মুহূর্তে কি কি ভুল করবে। দেখো বেশিরভাগ স্টুডেন্টরই এরকম এখন মনে হচ্ছে যে তারা এখন আস্তে আস্তে সিলেবাসটাকে নিয়ে চলছে, যেমন ভাবে চলছে তারা গতানুগতিক ওয়েতে ওই রকম ভাবে নর্মাল ওয়েতে পড়ে যাচ্ছে। বেশিরভাগ স্টুডেন্ট কি করছে এখন, যে ভিডিও দেখছে এবং ভিডিও দেখে তারা কি করছে জিকে টপিক গুলোতে পড়ছে এই মুহূর্তে। দেখো যারা সিলেবাস পড়ছো ভিডিও দেখে ডেফিনেটলি তাদের নিজস্ব একটা গোল রয়েছে, নিজস্ব একটা প্যাটার্ন রয়েছে। পুরোপুরি জানো তোমাদের হয়তো জিকেতে মানে হিস্ট্রিতে তোমাদের হয়তো 20টা ভিডিও আছে, তোমাদের এই 20টা ভিডিও দেখতে হবে। সায়েন্সের জন্য তোমাদের হয়তো 60টা ভিডিও আছে, এই 60টা ভিডিও দেখতে হবে। এরকম ভাবে বিভিন্ন সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে ভিডিও থাকতে পারে। সেই দিক থেকে তোমাদের সিলেবাসের ভিডিওগুলো কমপ্লিট করে ডেফিনেটলি সেই ভিডিওগুলো দেখে তোমরা নোটস বানাও, ঠিক আছে। বাট অনেকে কি করছে ভিডিও দেখে প্র্যাকটিস করছে। দেখো ভিডিও দেখে জিকে প্র্যাকটিস করে কোনো রকম কোনো লাভ হবে না, আমি তোমাদের আগে বলে দিচ্ছি। বাকি জিকের জন্য এমসিকিউ এর ভিডিও দেখে কোনো রকম কোনো লাভ হয় না। এর থেকে তোমরা বেশি কি করতে পারো, মক টেস্ট প্র্যাকটিস করতে পারো এবং তোমরা যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। এটাতে তোমাদের অনেক বেশি হেল্প হবে এবং অনেক বেশি টাইম বেঁচে যাবে। যেই টাইমটা তুমি ভিডিও দেখাতে দিচ্ছ যেখানে তোমার 50টা কোশ্চেন আলোচনা করা হচ্ছে, সেই জায়গাতে তুমি বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করলে অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে এবং মকের থ্রুতে প্র্যাকটিস করলে আরো বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। সো এবার আমি তোমাদের বলে দিই এই অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি জিনিসটা কি, কেনই বা এই স্ট্র্যাটেজিটাকে আমি অ্যাগ্রেসিভ বলছি। দেখো একটা স্টুডেন্ট যখন পড়াশোনা শুরু করে তখন তার সব থেকে প্রথম প্রাইমারিতে গোলটা কি থাকে, যে তাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, তাকে রিভিশন করতে হবে, তাকে প্র্যাকটিস করতে হবে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কি থাকে, এই দুটো জিনিস সিলেবাস এবং রিভিশন, এই দুটো জিনিসটার মধ্যে তারা কিন্তু আটকে থেকে যায়। তার প্র্যাকটিস তাদের ঠিকঠাক মতো করে পৌঁছতেই পারে না। 50 থেকে 80% সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও তাদের যে প্র্যাকটিসটা ঠিকঠাক মতো না থাকার জন্য তারা এক্সাম হলে গিয়ে সঠিক মতো পারফর্ম করতে পারে না। এই 50 থেকে 80% সিলেবাস টুকুটাই তাদের ঠিকঠাক মতো প্র্যাকটিস থাকে না, যার ফলে তাদের এক্সাম হলে কনফিডেন্সটাও ঠিকঠাক মতো পাওয়া যায় না, তাদের কনফিডেন্সটাও পুরোপুরি ল্যাগ করে যায়, যে কারণে তারা ঠিকঠাক মতো পারফর্ম করতে পারে না। আর যে কোনো এক্সাম ক্র্যাক করতে হলে তাদের কনফিডেন্স থাকাটা সব থেকে বেশি জরুরি। তুমি যখন এই 50 থেকে 80% সিলেবাস পড়ছো, দেখো তুমি রেগুলার কিন্তু কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছ, বারবার তুমি সেট প্র্যাকটিস করছো, কিন্তু তুমি কি নিজেকে ইমপ্রুভ করছো না। নিজেকে ইমপ্রুভ করতে গেলে কি করতে হবে, তোমাকে আগে মক টেস্ট দিতে হবে। যখন তুমি মক টেস্ট দেবে তুমি দেখবে প্রথম মক টেস্টে তোমার সব থেকে বাজে নাম্বার আসবে, এটাই স্বাভাবিক। প্রথম মক টেস্ট তুমি যখন দেবে তুমি দেখবে হয়তো 100-র মধ্যে তোমার গিয়ে এখানে 40 নাম্বার এলো, তুমি অটোমেটিকলি ডিমোটিভেটেড হয়ে যাবে যে আমি এত কিছু পড়লাম, আমার মোটামুটি 80% সিলেবাস কমপ্লিট করেও আমার নাম্বার মাত্র 40 আসছে, আমার কি করে সিলেকশন হবে। তোমার মাথাতে এই ডাউটটা আসবেই এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথাতে এই জিনিসটা আসেই। আর যখনই তোমার মাথাতে এই ডাউটটা আসছে যে আমি 80% সিলেবাস কমপ্লিট করে নিয়েছি তারপরে আমার নাম্বার বাড়ছে না, তখন তুমি জানবে তুমি এখন এই মুহূর্তে রয়েছো রাইট ট্র্যাকে। কারণ তোমার প্রথম দিকে প্রত্যেকটা স্টেপের থ্রুতে তোমাকে এগোতে হবে, তুমি কোনো একটা স্টেপ জাম্প করতে পারবে না, কারণ প্রিপারেশনের আমাদের এটাই জার্নি হয়ে থাকে। যখন তুমি দেখলে 40 নাম্বার পাচ্ছ একটা মক টেস্টে, তখন তারপরে কি করবে, তুমি সেটাকে অ্যানালাইসিস করলে তুমি দেখলে কি কি তুমি এখান থেকে আরো কোশ্চেন পারতে পারতে, তুমি এখান থেকে এমন আরো বেশ কিছু দেখতে পাবে যে তোমার এখান থেকে মোটামুটি আরো 10 নাম্বার মতো হয়তো তুমি আরো এক্সট্রা তুলতে পারতে। কি হয়তো তুমি যদি একটু ঠিকঠাক মতো রিভিশন করে নিতে প্রত্যেকটা জিনিসকে, তুমি হয়তো আরো 20 নাম্বার মতো হয়তো তুমি এখান থেকে এক্সট্রা তুলতে পারতে। তোমার এটা তখনই ইনস্ট্যান্ট মনে হবে যে আমি এই জিনিসগুলো আমি জানা জিনিসগুলো ভুল করেছি, যে কারণে আমার নাম্বারটা কমে এসেছে, যার জন্য মক টেস্ট দেওয়াটা ভীষণভাবে জরুরি। এবার আমি তোমাদের বাকি স্টেপগুলো আস্তে আস্তে বলছি, তার আগে আমি তোমাদের বলে নিই তোমরা মক টেস্টটা দেবে কোথা থেকে। দেখো তোমরা মক টেস্টের জন্য টেক্সট বুক প্রেফার করো, যেখানে তোমাদের পুরোপুরি WBPSC ক্লার্কশিপের জন্য 2023-24 বিশেষ করে আমাদের লেটেস্ট একদম এই ক্লার্কশিপের জন্য তোমরা
429টা মক টেস্ট টোটাল পাচ্ছ। এবং তোমরা এখানে একটা ফ্রি টেস্টও রয়েছে, যাদের কাছে এই টেক্সট বুকের পাস নেই তারা তোমরা এই একটা ফ্রি টেস্ট দিয়ে দেখতে পারো যে এদের মক টেস্ট গুলো কেমন হয় না হয়। এখানে তোমাদের প্রচুর পরিমাণে মক টেস্ট পাবে, ঠিক আছে। ফুল লেন্থ টেস্ট রয়েছে 30টা, 190টা চ্যাপ্টার টেস্ট রয়েছে, প্রিভিয়াস ইয়ারের টেস্ট তোমরা পেয়ে যাবে যদি তোমরা পাস প্রো কেনো। আর অবভিয়াসলি আমি তোমাদের প্রত্যেকবার পাস প্রোই নিতে বলি, তো ডেফিনেটলি পাস প্রোটা নিয়ে নিলে তোমরা এখানে 8টা প্রিভিয়াস ইয়ার, দেখো প্রিভিয়াস ইয়ারের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয়, দরকার নেই, তোমরা এখান থেকে 8খানা প্রিভিয়াস ইয়ারের পেপার এখান থেকে একদম পেয়ে যাবে, দেখতে পাবে তোমাদের এখান থেকে কি রকম টাইপের কোশ্চেন হচ্ছে না হচ্ছে। এছাড়া তোমরা প্রত্যেকে জানো যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু কোশ্চেন থেকে থাকে, তো এখান থেকে 10টা সেট পাচ্ছ, আদারওয়াইজ তোমরা 30টা সেকশনাল টেস্ট পাচ্ছ। এছাড়া আরো প্রচুর ধরনের টেস্ট রয়েছে এখানে, যেগুলো তোমরা দেখে নিতে পারবে এই টেস্টটা এনরোল করার পরে। এবার দেখো সব থেকে বড় কথা হচ্ছে এই টেস্টগুলো তোমাকে দিতে হবে। তুমি শুধুমাত্র টেস্ট কিনে নিলে দিয়ে তুমি এই টেস্টটা রেখে দিলে, সেখানে তুমি প্র্যাকটিস করলে না কিছু করলে না, তাতে কিন্তু তোমাদের কোনো রকম ভাবে কোনো ইমপ্রুভমেন্ট হবে না। এবার সেই দিক থেকে কি রয়েছে, এখানে 30টা সেট রয়েছে, ঠিক আছে। এবার শুধুমাত্র তুমি যে এই 30টা টেস্ট দিচ্ছ তাতেও হবে না, তোমাদের এখানে 30টা টেস্ট দিতে হবে এটা, এবং এর সঙ্গে কি করতে হবে, এই জিনিসগুলোকে তোমাদের অ্যানালাইসিস করতে হবে একটা প্রপার ওয়েতে, কোন কোন জায়গা থেকে তোমার নাম্বার যাচ্ছে। তোমার রয়েছে এখানে 3টে সেকশন, জিকে, ম্যাথ আর ইংলিশ। যখন তোমাদের এই 3টে সেকশন রয়েছে তোমাকে দেখতে হবে তোমার নাম্বারটা কোন জায়গা থেকে যাচ্ছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করছে, এই জিকের পিছনে পড়ে রয়েছে, ঠিক আছে। জিকেতে তুমি মানে ডেফিনেটলি টাইম দাও, বাট জিকেতে টাইম এতটা দিয়ে ফেলো না যে বাকি তোমাদের এই দুটো সাবজেক্ট রয়েছে এই দুটো সাবজেক্ট মার্ক খেয়ে যাক। কারণ বেশিরভাগ স্টুডেন্টের কি হয়, ম্যাথে তো সমস্যা থাকে, এর সঙ্গে ইংলিশেও সমস্যা থাকে, দুটো জায়গাতে তোমাদের অলরেডি সমস্যা রয়েছে, আর এই দুটো জায়গাতে তোমাদের একটা হিউজ নাম্বার ক্যারি করছে। তো জিকেতে যখন তুমি মোটামুটি 25 থেকে 30 মতো তোলার একটা জায়গায় চলে এসেছো, তখন তুমি এই জায়গাটাকে স্টপ রেখে তুমি শুধুমাত্র এমসিকিউ এর উপর ভরসা করো, যে কোনো প্রিভিয়াস ইয়ারের বই নাও, সেখান থেকে তুমি এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করো। আদারওয়াইজ এই টেক্সট বুকের মধ্যে প্রচুর পরিমাণে টেস্ট রয়েছে, সেই টেস্টগুলো তুমি নিজে থেকে দিতে থাকো। তো টেক্সট বুকের পাস প্রো কিনলে তোমরা ওয়েস্ট বেঙ্গলের আদার্স যা যা এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের মক টেস্ট পেয়ে যাবে, যেখানে তোমাদের টোটাল 700+ এক্সাম থাকবে, আরো বিভিন্ন স্টেটের এক্সাম সমস্ত কিছু মিলিয়ে, সেন্ট্রাল এক্সাম মিলিয়ে 700+ এক্সাম থাকছে, যেগুলো তোমাদের একটা পাস কিনলেই আনলক হয়ে যাচ্ছে। এখান থেকে তোমাদেরকে একটু এই টেস্টটা একটু স্মার্টলি ইউজ করতে হবে। বলি তোমরা কিভাবে কি ইউজ করবে না করবে সেটা আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি। দেখো এই মুহূর্তে টেক্সট বুকের পাস চলছে, মানে ইয়ারলি পাস প্রোটা এটা চলছে 599 টাকায়, বাট তোমরা এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করলে 12% ডিসকাউন্ট হয়ে তোমরা এই পাসটা 527 টাকায় পেয়ে যাবে। তো অবশ্যই ফিউচার অফিসার হতে চাইলে টেক্সট বুকের পাসটা কিনে নিতে পারো তোমরা, এবং তোমরা তোমাদের মতো করে প্র্যাকটিস শুরু করে দিতে পারো। তাহলে দেখো তোমরা যদি একবার টেক্সট বুকের পাস কিনে নাও, সেখান থেকে তোমরা বিভিন্ন এক্সামের মক টেস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের কি করতে হবে, জিকের জন্য শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা যা কোশ্চেন হয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যা যা কোশ্চেন হয়েছে যেগুলো তোমরা ইজিলি বেঙ্গলিতে অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেই শুধুমাত্র তুমি সেই এক্সামগুলোর প্রিভিয়াস ইয়ার পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। এবং এর সঙ্গে তোমাদের ম্যাথ এবং রিজনিং এর, দেখো আমি বুঝতে পারছি যে অনেকের হয়তো এখন ম্যাথ এবং ইংলিশটা কমপ্লিট হয়নি, ডেফিনেটলি তোমরা কি করো, ম্যাথ এবং ইংলিশটাকে সাইড বাই সাইড এটাকেও পড়তে দাও, কারণ তোমাদের হাতে এখন সময় রয়েছে। আর এই সময়টাকে তোমরা একটু ইউটিলাইজ করো যে সিলেবাসটাকে কমপ্লিট করো, বাট এর সঙ্গে তোমরা মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা মোটামুটি এরকম একটা টাইম বার করে নাও, যেটা থেকে তোমরা কি করবে, শুধুমাত্র তোমরা এখানে প্র্যাকটিস করবে, মানে মক দেবে এখানে, ঠিক আছে। সেটা হতে পারে তোমাদের সেক্টরাল মক টেস্ট, হতে পারে ফুল মক টেস্ট হতে পারে তোমাদের এখান থেকে। সেকশনাল মক টেস্ট এবং ফুল মক টেস্ট এই দুটো মিলে তোমরা মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা টাইম বার করে, যে কারণে আমি তোমাদের বলছি একটু অ্যাগ্রেসিভলি খেলতে হবে তোমাদের এই মুহূর্তে। দেখো ডিফেন্সিভ ওয়েতে অনেক খেলেছো, অনেক রকম ভাবে হয়ে গেছে তোমাদের পড়াশোনাটা ডিফেন্সিভ ওয়েতে, এবার একটু অ্যাগ্রেসিভ ওয়েতে একটু পড়াশোনা করো। ডিফেন্সিভ ওয়েতে পড়তে পড়তে কি তোমাদের কি মনে হচ্ছে যে কি তোমাদের যে ইমপ্রুভমেন্টটা, সেই ইমপ্রুভমেন্টটা পুরোপুরি কিন্তু একদম থেমে গেছে, তোমাদের মনে হচ্ছে যে কি তোমরা যা সিলেবাস পড়ে যাচ্ছ, বাট তোমাদের এখানে সমস্যা একটাই হয়ে যায়, তোমার সিলেবাস তো পড়ছো, বাট সেটা যখন তুমি ইউজ করছো না, তখন তোমার ওই জিনিসটা অলরেডি আগে যেটা পড়েছো সেটা কিন্তু পুরোপুরি ভুলে গেছো। নতুনটা হয়তো তোমাদের মনে রয়েছে, বাট আগেরটা তোমার কিন্তু একটাও মনে নেই, যে কারণে আমি তোমাদের বারবার বলছি একটু অ্যাগ্রেসিভ ওয়েতে পড়াশোনা করো। একটু অ্যাগ্রেসিভ ওয়েতে পড়াশোনা মানে তোমাদেরকে এই মক টেস্ট এবং সেকশনাল মক টেস্টের সঙ্গে সঙ্গে এগোতে হবে, মানে প্র্যাকটিস করতে করতে এগোতে হবে, তবে কি তুমি কি বুঝতে পারছো তোমার ইমপ্রুভমেন্টটা হচ্ছে কিনা। তুমি যদি এই 3 মাস থেকে তোমার ইমপ্রুভমেন্টটাকে ট্র্যাক করতে না পারো এই মুহূর্তে, তোমার এক্সামের আগে গিয়ে 1 মাস আগে তোমার মনে হবে যে কি তুমি সেম জায়গাতে পড়ে রয়েছো, তুমি এটা মিলিয়ে নিও। বিভিন্ন এক্সাম তো অনেকেই দিয়েছো, অনেকেই তো সিনিয়র রয়েছে এখানে যারা অনেকদিন ধরে এক্সাম দিচ্ছ, সেম জিনিসটা তোমাদের এখনো হয়ে আছে। তুমি দেখো অলরেডি যারা 2 থেকে 3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের বারবার মনে হচ্ছে যে কি না এই এক্সামটা আমি এবার ভালো করে দেবো, এই এক্সামটা এবার আমি ভালো করে দেবো, বাট একটা এক্সাম তুমি ভালো করে দিতেই পারছো না। মিলিয়ে নিও, আমি গ্যারান্টি দিয়ে বলছি ম্যাক্সিমাম স্টুডেন্টের এই সমস্যাটাই হয়ে থাকে, কারণ তারা অ্যাগ্রেসিভলি নিজেকে নিয়েই যায় না কোনোদিনও। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে একটু অ্যাগ্রেসিভ ওয়েতে নিয়ে যাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার ইমপ্রুভমেন্ট হবে না। যখন তুমি নিজেকে একটু টাফ সিচুয়েশনে নিয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে তোমার কতটা দৌড় রয়েছে, তোমাকে কোন কোন জায়গাতে ইমপ্রুভমেন্ট করতে হবে। তখন তুমি কি করবে, অ্যানালাইসিস করবে, এবং অ্যানালাইসিস করে দেখবে যে তোমার এই জায়গাতে তোমার নাম্বার কমছে। সাপোজ আমি তোমাদের বলে দিচ্ছি, ম্যাথ থেকে তোমাদের হয়তো প্রফিট এন্ড লস চ্যাপ্টার রয়েছে, প্রফিট এন্ড লস এই চ্যাপ্টার থেকে কোনো একটা কোশ্চেনে কোনো একটা টাইপে তুমি হয়তো এখান থেকে আটকে গেলে, তুমি কি করলে সঙ্গে সঙ্গে ওই টাইপটাতে গেলে, ওই টাইপটাতে গিয়ে যে তোমার কাছে 4-5টা কোশ্চেন আছে তুমি সেটাকে প্র্যাকটিস করলে এবং তুমি সেটাকে সেদিন ইমপ্রুভমেন্ট করলে, ঠিক আছে। তুমি কিন্তু এখানে এটা ইমপ্রুভমেন্ট করছো, ঠিক আছে। দেখা গেল তোমাদের মিক্সচার এন্ড অ্যালিগেশন থেকে 10% মিল্ক তুলে নিয়ে তার পরিবর্তে 10% জল মেশানো হলো, এরপরে আবার এবং এই প্রসেসটাকে আরো দুবার রিপিট করা হলো। এই ধরনের যে কোশ্চেন গুলো আছে,
এইগুলোতে তুমি হয়তো আটকাচ্ছ। তুমি এরকম ভাবে তুমি দেখতে পাবে যে তুমি যখন রেগুলার মক টেস্ট প্র্যাকটিস করছো বা সেকশনাল মক টেস্ট দিচ্ছ, তুমি তখন রেগুলার দেখতে পেয়ে যাবে যে তোমার কোন কোন জায়গাতে ভুল হচ্ছে। ইমপ্রুভমেন্ট করতে করতে এগোবে, যখন তুমি দেখবে এরকম ইমপ্রুভমেন্ট করতে করতে এগোচ্ছ, তুমি অটোমেটিক দেখতে পাবে তোমাদের হয়তো সিলেবাস 70 to 80% সিলেবাস তোমাদের যদি কমপ্লিট থাকে, তারপরে তোমরা গিয়ে দেখবে যে তোমরা একটা সিলেকশন পাওয়ার মতো জায়গায় পৌঁছে যাচ্ছ। কারণ তুমি এই 70 থেকে 80% সিলেবাসের মধ্যে তুমি যতটা কমপ্লিট করেছো ততটাই তুমি ঠিকমতো প্র্যাকটিস করেছো, যে কারণে তোমার কি হচ্ছে, এই হওয়া জায়গাগুলো থেকে তোমার কোয়েশ্চেন গুলো ভুল হচ্ছে না। যেটা অলরেডি এক্সাম হলে তোমার হয়তো ভুল হতো, সেটা তুমি অলরেডি বাড়িতে আগে থেকে প্র্যাকটিস করে সেটাকে ইমপ্রুভ করে নিয়ে তুমি সেটা এক্সাম হলে যাচ্ছ, যে কারণে তোমার এই জিনিসগুলো হচ্ছে না। যখন তুমি এই জিনিসটা ভাবছো যে তুমি এই লাস্ট 1 মাসে এই জিনিসটা সেম প্র্যাকটিসটা করবে, অনেকেরই এখন মনে হবে যে আমি 2 মাস এখন একটু সিলেবাসটাকে কমপ্লিট করি, লাস্ট 1 মাসে আমি এই কাজটা করবো। ভাই লাস্ট 1 মাসে তুমি যদি এই কাজটা করতে যাও, তোমার তখন অলরেডি অনেক দেরি হয়ে যায়। তখন তুমি এই যে অলরেডি জিকে গুলো যেগুলো পড়েছো, স্ট্যাটিক জিকে যেগুলো পড়েছো, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পড়বে, সেই জিনিসগুলো তুমি যখন অলরেডি প্র্যাকটিস করবে, তোমার ওই জিনিসটার একটা মাথাতে অলরেডি বার্ডেন থাকবে। তুমি সারাক্ষণ কিন্তু তোমার টাইমটা ওই সব দিকেই চলে যাবে। তুমি যে ইংলিশ যেগুলো পড়েছো, সেখানে তোমার যে ভোক্যাব গুলো রয়েছে, গ্রামারের রুল গুলো যেগুলো রয়েছে, তুমি সেইগুলো প্র্যাকটিস করতে করতে তোমার কিন্তু টাইম চলে যাবে রিভিশন করতে করতে। তখন তুমি ম্যাথের এই সমস্ত জিনিসগুলো ইমপ্রুভমেন্ট করবে কি করে? আর তোমার যদি কোনো একটা, দেখো 3খানা সাবজেক্ট রয়েছে, 3টে সাবজেক্টের মধ্যে তোমার যদি কোনো একটা জায়গাতে উইক থেকে থাকো, তুমি কোনো রকম ভাবে এক্সাম হলে কনফিডেন্স পাবে না। তো যাদের সিলেবাস 50 থেকে 60% কমপ্লিট হয়েছে এবং যাদের সিলেবাস মোটামুটি 80 to 90% কমপ্লিট হয়ে গেছে, তারা ডেফিনেটলি আমি যে স্ট্র্যাটেজিটা বললাম অ্যাগ্রেসিভ ওয়েতে প্র্যাকটিস করা, এই প্র্যাকটিস করাটা তোমাদের এখন থেকে শুরু করতে হবে। এবার এটার এফেক্ট আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, 1 মাস পর থেকে তুমি এটার এফেক্ট বুঝতে পেরে যাবে যে হ্যাঁ তোমার কাছে কতটা ইমপ্রুভমেন্ট হলো। তো ডেফিনেটলি তোমরা অনেকে ইংলিশ কোনো না কোনো রকম ভাবে কোনো না কোনো জায়গা থেকে পড়ে রেখেছো, বাট তোমাদের যে এখন টাইম পড়ে রয়েছে, এই টাইমে তোমাদেরকে এই ইংলিশটা কিভাবে ইংলিশ প্র্যাকটিস করতে হবে সেই রিলেটেড তোমাদের যদি ভিডিও দরকার পড়ে, ডেফিনেটলি আমাকে জানাও। কারণ তোমাদের ইংলিশে রয়েছে 30 নাম্বার, আর এই 30-এর মধ্যে তোমরা যদি 30-এ 30 তুলে নিয়ে আসতে পারো, সেটা তোমাদেরকে এক্সাম ক্র্যাক করার দিকে অনেকটা অগ্রসর করে দেবে। দেখো অনেকের হয়তো মনে হতে পারে 30-এ 30 তোলা সম্ভব না, ডেফিনেটলি সম্ভব, খুব ইজিলি তোলা যায়, এমন বলছি না যে খুব বিশাল কিছু টাফ। কারণ পিএসসির ইংলিশ খুব বিশাল কিছু কঠিনও আসে না, শুধুমাত্র একটু ঠিকঠাক ওয়েতে পড়াশোনা করলে ডেফিনেটলি হবে। আসে তো কয়েকটা সেকশন, কারণ তোমরা প্রত্যেকের জন্য এই নাম্বারগুলো তোমাদের মেরিট ডিসাইড করবে। তো ডেফিনেটলি 30-এ 30 তোলার চেষ্টা করতে হবে। হ্যাঁ হতে পারে দুটো একটা কোশ্চেন হয়তো পারলাম না বা সিলি মিস্টেক হয়ে গেল, সেদিক থেকে হতে পারে 27 থেকে 28, ম্যাক্সিমাম 27 থেকে 28, এই নিচে কিন্তু ইংলিশে নামা যাবে না, আমি বারবার বলে দিচ্ছি। তো ইংলিশে তোমাদের যদি এই মুহূর্তে অ্যাটাকিং স্ট্র্যাটেজি দরকার পড়ে বলে মনে হয়, তাহলে ডেফিনেটলি কমেন্টে আমাকে জানাও। তোমাদের কমেন্টের রেসপন্সের উপর ডিপেন্ড করছে আমি এই অ্যাটাকিং স্ট্র্যাটেজি ইংলিশের উপর দেবো কি দেবো না। দেখো সো ডেফিনেটলি তোমাদের ইংলিশের অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি লাগলে জানাও আমাকে কমেন্টে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।